সম্ভাবনার দুয়ার খুলে থমকে আছে খুলনা অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সহজ ঋণ, প্রশিক্ষণ ও বাজার তৈরির দাবি, উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস বেসিকের। কষ্ট লাগে কি মানে কারে বলবেন, আর আমি কারে বলবো না। যারা প্রকৃত জেলে তাদের যেন খুব তাড়াতাড়ি কাটটা হয়। মাথায় ঋণের বোঝা, মাছ ধরাও বন্ধ। নিষেধাজ্ঞা শেষ হতে চললেও সহায়তার চাল পাননি সুন্দরবনের জেলেরা। তালিকা না পাওয়ার পাল্টাপাল্টি অজুহাত মৎস্য ও বন বিভাগের। যশোরে সন্তানের জন্ম নিবন্ধন নিয়ে বিপাকে 18 বছরের কম বয়সী বাবা মা। বাল্য বিয়ের জন্যই জটিলতা বলছেন নিবন্ধনকারীরা, লিখিতভাবে জানানোর পরামর্শ। এবং চোখের সামনে বিলীন বসতভিটা ফসলি জমি। মধুমতি নবগঙ্গার ভাঙনের কবলে নড়াইলের অর্ধশত গ্রাম। টেকসই বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে জমা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সম্ভাবনা থাকলেও নানা সীমাবদ্ধতায় দাঁড়াতে পারছে না খুলনা অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সমতা ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ, প্রশিক্ষণ ও বাজার তৈরির দাবি উঠছে বারবার। অথচ কর্মসংস্থান তৈরির বড় সম্ভাবনা থাকলেও সরকারি সহায়তা না পেয়ে থমকে আছে এই শিল্পগুলো। যদিও বেসিক বলছে উদ্যোক্তাদের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ ও পরিকল্পনা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। অধ্যাপনা থেকে অবসরের পর খুব অল্প পুঁজি নিয়ে খুলনার দৌলতপুরে বিভিন্ন পাটপণ্য তৈরির কারখানা গড়ার স্বপ্ন বুনছিলেন সাকেরা বানু। নিজে প্রশিক্ষণ নিয়ে এই কাজে প্রশিক্ষিত করেছেন অনেক নারীকেও। তবে নানা সংকটে বড় করতে পারেননি তার বিনিয়োগ। ঘরোয়া পরিবেশে পাটের তৈরি ব্যাগ, কার্পেট, হ্যান্ডিক্রাফটস, গয়নাসহ নানা সামগ্রী তৈরি করে বাজারজাত করছেন তিনি। অনেক বেশি সরকার থেকে সহযোগিতা পাওয়া দরকার। দীর্ঘ অনেক বছর ধরে আমি নক করেই যাচ্ছি, কিন্তু সেই আমার মনে হয় দরজা এখনো আমি সেইভাবে খোলাতে পারিনি। খুলনা নগর ও আশেপাশের উপজেলায় গড়ে উঠছে এমন ছোট ছোট নানা শিল্প। কেউ কাঠ দিয়ে তৈরি করছেন প্লেট, বাটি, রুটি মেকার, কেউ করছেন ব্যাগের উপর নকশা, হাতের নিপুণ কারুকার্যে তৈরি করছেন জামা, ওড়না, বুটিক, থ্রি পিস। প্লাস্টিকের স্যানিটারি সামগ্রী তৈরি হচ্ছে ছোট কারখানায়। বেতের তৈরি চেয়ার টেবিলেও স্বাবলম্বী হতে স্বপ্ন দেখছেন অনেকে। তবে সহজ শর্তে ব্যাংক ঋণ না পাওয়ায় এসব শিল্পে বাড়ছে না বিনিয়োগ। একটা আইটেমের পিছনে দেখা যায় 50,000 টাকা বিনিয়োগ করতে হয়, তো আমার পক্ষে তো এটা সম্ভব হয় না। বড় করতে গেলেই টাকার দরকার, কিন্তু আমাকে তো অর্ডার ভাতি কম, ব্যবসা কম, মানে মাল চলে কম। একটা নির্দিষ্ট জায়গা দিত, তাহলে সেইখানে অন্য আরও অনেক প্রতিষ্ঠান একসাথে বা পাশাপাশি করা যেত। আর্থিক সহযোগিতা করত তাহলে অবশ্য ভালো হতো, আরও কারখানাটা বড় হইতো। উপযুক্ত সেল করার জায়গা পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের জন্য শিল্প পরিবেশ তৈরি করা গেলে বাড়বে কর্মসংস্থান, যা এ অঞ্চলের অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্ট নেতারা। সরকারের দৃষ্টি এবং সরকারের বাজেট পলিসি সব একটু ভিন্ন হওয়া উচিত, যাতে এই অঞ্চলের লোকগুলো ওই সুযোগ সুবিধাগুলো বাড়তিভাবে পেয়ে তারা স্বাবলম্বী হয় এবং তারা দাঁড়াতে পারে। আর উদ্যোক্তাদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি ব্যাংক ঋণে সহায়তা করে বলে দাবি বিসিকের। পণ্যের প্রচার ও নির্ধারিত স্থানের জন্য নতুন পরিকল্পনা গ্রহণেরও কথা জানায় তারা। কর্তৃপক্ষকে প্রস্তাব রেখেছি যাতে খুলনা বিভাগে একটি এরকম প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। বিশেষ ট্রেডে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সেই শিল্পে তাদেরকে সম্পৃক্ত করা এবং পরবর্তীতে ওই একইভাবে আর্থিক সহযোগিতা এবং আরও অধিকতর প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। খুলনা বিসিকে 5 শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের শিল্প নিবন্ধন রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনা সোনাডাঙ্গায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা বেসিকের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, খুলনা অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা নানা সীমাবদ্ধতায় তাদের যে বিনিয়োগ বড় করতে পারছেন না, সে নিয়ে প্রতিবেদন আমরা দেখছিলাম এবং সেটি নিয়ে আসলে তাদের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ অর্থাৎ বিসিক কি ভাবছে, তাদের পরিকল্পনায় কি রয়েছে সেসব আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন বিসিক খুলনা জেলার উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন, তার কাছ থেকে জানার চেষ্টা করব। সাকলাইন ভাই, আপনাকে স্বাগত। শুরুতে একটু জানতে চাই যে আমরা আসলে প্রতিবেদনে দেখছিলাম যে এই অঞ্চলে অনেক উদ্যোক্তা রয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তা। তারা আসলে নানা সীমাবদ্ধতায়
সীমাবদ্ধতায় ভুগছেন। এই সীমাবদ্ধতার মধ্যে অন্যতম হচ্ছে সহজ শর্তে ঋণ না পাওয়া অথবা তাদের প্রশিক্ষণ না পাওয়া, এছাড়া অন্যান্য সীমাবদ্ধতা রয়েছে, নির্ধারিত স্থান না থাকা। আপনারা আসলে প্রশিক্ষণের জায়গায় আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে যে খুব ছোট পরিসরে হয়, এটি নিয়ে আসলে কি বলবেন? ধন্যবাদ। আসলে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন সেই সৃষ্টির শুরু থেকে অর্থাৎ প্রতিষ্ঠা লগ্ন 1957 সাল থেকেই কিন্তু শিল্প উন্নয়নে, বিশেষ করে ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্যতম কার্যক্রম হচ্ছে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা হচ্ছে, আমরা যে প্রশিক্ষণটা সাধারণত দিয়ে থাকি জেলা পর্যায়ে, সেটা হচ্ছে উদ্যোক্তার যে বেসিক যে ধারণাগুলো, এই ধারণাগুলো দেওয়ার জন্য আমরা এটাকে বলি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। তবে আমাদের ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। যদিও খুলনা বিভাগে আমরা যেটা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বলে থাকি, সেটা খুলনা বিভাগে নেই বিসিকের। তবে আমাদের কর্তৃপক্ষকে ইতিমধ্যে কিন্তু আমরা প্রস্তাবনা রেখেছি যে আমাদের খুলনা বিভাগে অন্তত একটি এই জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আমরা ট্রেড ভিত্তিক প্রশিক্ষণগুলো দিতে পারবো। অর্থাৎ যে শিল্প প্রতিষ্ঠা করতে চায় তার ওই শিল্পের উৎপাদনের জন্য এবং তার যে বিভিন্ন ব্যবস্থাপনার জন্য যে প্রশিক্ষণ বা সে যেটা শিখতে চায় সেটা যেন আমরা দিতে পারি। উদ্যোক্তাদের বড় একটি সমস্যা হচ্ছে তারা আসলে সহজ শর্তে ব্যাংক ঋণ পান না, যেটি আসলে বলা আছে ধরনের উদ্যোক্তারা পাবেন। তো সেক্ষেত্রে আসলে বিসিক কি কোনো সহায়তা করতে পারে? হ্যাঁ, বিসিক কিন্তু এ ব্যাপারেও সহযোগিতা করে থাকে। বিসিকের কিন্তু নিজস্ব উদ্যোগেই কিন্তু ঋণ কার্যক্রম আছে। যারা ক্ষুদ্র এবং কুটির শিল্পের উদ্যোক্তা তাদেরকে কিন্তু আমরা সহজ শর্তে ঋণ দিয়ে থাকি। পাশাপাশি যে ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে শিল্পের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা তাদের বিভিন্নভাবে লিঙ্কেজ করিয়ে থাকি। আপনি জানেন হয়তো বাংলাদেশ ব্যাংকেরও একটি এরকম কার্যক্রম আছে যে অন স্পটে তারা একটা প্রোগ্রাম করে ঋণের ব্যবস্থা করে থাকে। সেখানে কিন্তু আমাদের উদ্যোক্তাদেরকে আমরা কিন্তু সেখানে সুপারিশ করে থাকি। আসার কথা বললেও উদ্যোক্তারা কেন বলছেন তাহলে যে তারা আসলে ঋণ পাচ্ছেন না? এখানে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, এটা আমি অকপটেই স্বীকার করব। আমাদের আসলে জনবলের পাশাপাশি আমাদের যে ফিল্ড পর্যায়ে যে বিভিন্ন উদ্যোক্তা বাছাই করার কার্যক্রমটা কিন্তু আমরা করছি। সেক্ষেত্রে হয়তো আশানুরূপ না হলেও কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে অদূর ভবিষ্যতে কিন্তু এইসব সমস্যাগুলো নিরসন করে বিসিক কিন্তু তাদের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আমরা কিন্তু সেটা করব। আরেকটি বিষয় হচ্ছে কি, এই যারা উদ্যোক্তা রয়েছেন তাদের পণ্যের আসলে বিক্রিতে কি তারা বাধার সম্মুখীন হন? বলেন তারা আসলে পণ্যের প্রচার করতে পারেন না, তাদের জন্য নির্ধারিত জায়গা নেই, বছরে একটি দুটি মেলায় আসলে তারা সেটি আসলে পণ্যের বিক্রি হিসেবে করতে পারছে না। এটি নিয়ে আসলে বিসিক কিছু ভাবছে কিনা? আসলে পণ্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু পরিকল্পনাটা আগে, যে আমি এই পণ্যটা কোথায় বিক্রি করব বা আমার মার্কেটটা কোথায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু উদ্যোক্তাদের বিপণনের যে ব্যবস্থার জন্য কিন্তু আমরা বিভিন্ন কার্যক্রম করে থাকি। যেমন আমাদের প্রত্যেকটা জেলাতে কিন্তু আমরা মেলা করে থাকি এবং আমাদের যে প্রধান কার্যালয় আছে সেখানে কিন্তু বিভিন্ন রকম মেলা হয়। এই যে আমাদের 31 তারিখ থেকে কিন্তু একটা মধু মেলা হবে, অর্থাৎ যারা মধু শিল্পের সঙ্গে সংযুক্ত তারা কিন্তু এই মেলায় অংশগ্রহণ করছে। আমাদের বিভিন্ন অকেশনে আমরা মেলা করে থাকি। পাশাপাশি আমাদের কিন্তু একটা মার্কেট আছে। মার্কেটে কিন্তু উদ্যোক্তারা তারা সেখানে কিন্তু পণ্য প্রচার প্রসারের কাজ করতে পারে। পাশাপাশি আমরা আমাদের কর্তৃপক্ষকে একটা প্রস্তাবও রেখেছি যে আমাদের খুলনা শিববাড়ি মোড়স্থ ওখানে আমাদের একটা সুউচ্চতল ভবন হবে। এই ভবনে কিন্তু আমরা পণ্য প্রদর্শনী কেন্দ্র যাতে সেখানে স্থাপন করা হয়, অর্থাৎ আমাদের যারা উদ্যোক্তা আছে, নিবন্ধিত উদ্যোক্তা বা আমাদের ছোট যে উদ্যোক্তাগুলো, এই উদ্যোক্তা পণ্যগুলো, তাদের উৎপাদিত পণ্যগুলো সেখানে যাতে প্রদর্শন করতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম যে বিসিক শিল্প উদ্যোক্তাদের নিয়ে নানা পরিকল্পনা করছেন এবং তারা আশা করছেন যে সব পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা আরো বেশি বিনিয়োগ করবেন এবং এখান থেকে অর্থনীতি দাঁড়িয়ে যাবে। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। লালন তিরোধান দিবস জাতীয়ভাবে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে স্বীকৃতি পেলে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসমূহের লালন চর্চা ও গবেষণা আরও বৃদ্ধি পাবে বলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিশ্বাস করে। এটা আজকের যে ক্যাবিনেটে এটা উত্থাপন হয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত বাংলাদেশকে গ্লোবাল কালচারাল এরেনায় তার সেরা সম্পদগুলোকে সবাইকে মেলে ধরার একটা সুযোগ তৈরি হচ্ছে এবং এটা মানে পুরো জাতীয়ভাবে এটা একটা সেলিব্রেটের একটা এখন থেকে এটা হওয়ার একটা সুযোগ তৈরি হলো। আমরা এটা আজকে আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার এই প্রস্তাবটা অনুমোদন করেছেন। আরও দু একটা প্রস্তাব ছিল যে আমাদের বর্তমান যারা কালচারাল আইকন আছেন
যেমন ধরেন হুমায়ুন আহমেদ, সুলতান আমাদের খুব বড় পেইন্টার, এবং আয়ুব বাচ্চি আমাদের রক মিউজিকের উনি একজন বড় কালচারাল আইকন। তো তাদেরকে নিয়েও অনেক আলোচনা হয়েছে, বাট আজকে ডিসিশন এসছে যে শুধুমাত্র ফকির লায়লুল শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর আগে এরকম কালচারাল মিনিস্ট্রির এইভাবে ক শ্রেণীভুক্ত দিবস আছে হলো নজরুল এবং কবি কাজী নজরুল ইসলামের ওনার তিরোধান এবং ওনার মৃত্যু এবং ওনার জন্মবার্ষিকী, এবং নজরুলের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু এবং জন্মবার্ষিকী। এই ছিল। আর আরেকটা হচ্ছে যে আমাদের আজকে একটা রেগুলার গত 27 থেকে 29 জুলাই 2025 মেয়াদে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় অনুষ্ঠিত UNFSS+4 সামিটে মাননীয় খাদ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদের অংশগ্রহণ করেছিলেন। সেই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে ক্যাবিনেটে প্রেজেন্ট করা হয়। এই ছিল আজকে ক্যাবিনেটের মিটিংয়ে। এছাড়া একটু দুই একটা ডিসিশন ক্যাবিনেটে যেগুলো আলাপ হয়েছে, যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ডিমান্ড, সেটা নিয়ে আজকে 3টার সময় আজকে মিটিং হচ্ছে অ্যাডভাইজার ফজল কবির খানের নেতৃত্বে। এটাও আজকে ক্যাবিনেটে জানানো হয়। থ্যাংক ইউ। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বন্যপ্রাণী এবং নদী খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় সুন্দরবনে পর্যটক প্রবেশ সহ নদী খালে মাছ ও কাঁকড়া ধরায় চলছে নিষেধাজ্ঞা। 1 জুন থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হবে 31 আগস্ট। তবে নিষেধাজ্ঞা শেষ হতে চললেও সহায়তার চাল পাননি জেলেরা। তালিকা না পাওয়ার পাল্টাপাল্টি অজুহাত মৎস্য ও বন বিভাগের। তানজিম আহমেদের রিপোর্টে বিস্তারিত। নদীর কিনারে ঢেউয়ের তালে দুলছে নৌকা, ওপারে সুন্দরবন। নৌকায় নদী পাড়ি দিয়ে এই বন থেকেই মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ হয় উপকূলের হাজারো জেলে পরিবারের। 1 জুন থেকে 3 মাসের জন্য সুন্দরবনের নদী খালে বন্ধ মাছ ও কাঁকড়া আহরণ। বন্ধের 3 মাস কর্মহীন বনজীবীদের পর্যায়ক্রমে 120 কেজি করে চাল দেওয়ার কথা। তবে নিষেধাজ্ঞা প্রায় শেষ হলেও কোনো সহায়তা পাননি তারা। এতে অবরোধকালীন সময়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। বেসরকারি উন্নয়ন সংস্থা বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে মেটাচ্ছেন পরিবারের চাহিদা। যখন ওই জাল ধরাটা বন্ধ হয়ে যায়, মাছ ধরাটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে তখন যদি সেই চাল ওই একদিন না, যদি আপনি 10 দিন পরেও যে চালটা দেন, সেই জালের জন্য ক্ষতি। কষ্ট লাগে কি কারে বলবেন, আর আমি কারে বলবো না। যারা প্রকৃত জেলে তাদের যেন খুব তাড়াতাড়ি কাটটা হয়। বন বিভাগ এবং মৎস্য বিভাগের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই ভাতা পেতে দেরি হচ্ছে এবং এখনো এই বনজীবীদেরকে ভাতার আওতায় আনা হয়নি। 2023 সালের শেষের দিকে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার 18,400 জন জেলের তালিকা করে নিবন্ধন এবং সহযোগিতার আওতায় আনার জন্য মৎস্য অধিদপ্তরে প্রেরণের কথা জানায় বন বিভাগ। তবে স্থানীয় মৎস্য অধিদপ্তর বলছে জেলেদের পূর্ণাঙ্গ কোনো তালিকা পায়নি তারা। ফলে বিষয়টি এখন পর্যন্ত মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের মধ্যে চিঠি চালাচালি পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে। আমাদের যে সুন্দরবন ডুয়েলার্স যে জেলেরা, তাদের সাথে সমুদ্রগামী জেলেদের দ্বৈততা পরিহার করার জন্য আমরা মেনলি বন বিভাগের কাছে তালিকা চেয়েছি। এই তালিকা পেলে এবং আমরা মানে দ্বৈততাটা পরিহার করা সম্ভব হবে। এটা কোঅর্ডিনেশনটা একটু বাড়াইলে আমার মনে হয় এটা সবাইকে চাল দেওয়ার এটা কোনো বাধা হবে না। এই মন্ত্রণালয়ের তরফ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আগামী বছর যেন তারা পায় সে ব্যাপারে অনেক দূর অগ্রগতি হয়েছে। সম্ভব একান্তই না হয় তাহলে কিন্তু আমরা আমাদের তরফ থেকে আলাদাভাবে তাদের সহায়তা দেওয়া যায় কিনা সে বিষয়টিও মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। সুন্দরবনে জেলে প্রবেশে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 31 আগস্ট। তানজিম আহমেদ, সময় সংবাদ। সন্তানের জন্ম নিবন্ধন করা নিয়ে জটিলতায় পড়েছেন বাল্যবিবাহ হওয়া বাবা মা। এতে শিশুর 18 ধরনের সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সরকার বিভাগ বলছে, অভিভাবকরা লিখিতভাবে প্রতিকার চাইলে বিষয়টি জন্ম মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষকে জানানো হবে। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
যশোর শহরের শঙ্করপুর এলাকার বাসিন্দা নূপুর তার শিশু সন্তানের জন্ম নিবন্ধন করতে বেশ কয়েকদিন ধরে যশোর পৌরসভায় ঘোরাফেরা করছেন। অনলাইনে আবেদন করলেও সফটওয়্যারে তার আবেদন গ্রহণ হচ্ছে না। আমার জন্মসাল 8 সাল ছিল, এই কারণে আমার মেয়ের জন্ম নিবন্ধন হচ্ছিল না। যদি কোনো ব্যক্তির পরিপূর্ণ বয়স না হয় তাহলে আমাদের সার্ভারে যখন আবেদন করতে যাই আবেদনই সেখানে নেয় না। শুধু নূপুরের সন্তান নয়, জেলার 18 বছরের কম বয়সী মায়ের কোনো শিশু সন্তান জন্ম নিবন্ধন করতে পারছে না। এমনকি বাবার বয়স 21 বছরের কম হলেও জন্ম নিবন্ধন করা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন বাল্যবিবাহের জন্যই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। অসাধু কাজীরা যারা এগুলো করতেছে তারা কিন্তু এগুলো আর করতে পারবে না অনলাইন হয়ে গেলে, তখন মানুষ কিন্তু উপকারভোগী হবে। স্থানীয় সরকার বিভাগ বলছে অভিভাবকরা লিখিতভাবে প্রতিকার চাইলে বিষয়টি জন্ম মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষকে জানানো হবে। পিতামাতা তার সন্তানের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এরকম বয়স কম হওয়ার কারণে যদি কোনো সমস্যা পড়ে তাহলে তারা আবেদন করলে সেই আবেদনটি আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বরাবর আমরা সেটি প্রেরণ করব। 2010 সাল থেকে অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সময় সংবাদ, যশোর। রাজধানীতে শিক্ষার্থীদের ওপর পুলিশে হামলার প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। সকাল থেকে বেশিরভাগ বিভাগে ক্লাসে যাননি শিক্ষার্থীরা, তবে 5 মাসের বেশি সময় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর ক্যাম্পাস খোলায় ক্লাস করেছেন কয়েকটি বিভাগের শিক্ষার্থী। আন্দোলনকারীরা বলছেন, প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের সঙ্গে তারা সবাই একমত। প্রকৌশলীদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা। 3 দফার বিষয়ে আমরা এখনো কোনো আশ্বাস পাইনি। আমাদের 3 দফা কিভাবে কি পূরণ করা হবে বা রোডম্যাপ কিছুই দেওয়া হয়নি। কিছু কিছু ডিপার্টমেন্ট এখনো ক্লাস হচ্ছে, কিন্তু অধিকাংশ ডিপার্টমেন্ট এখন বন্ধ। 3 দফার দাবি যেখানে আছে অবশ্যই আমরা এটার সাথে সহমত পোষণ করছি। মতে ও নবগঙ্গার কবলে বিলীন হচ্ছে নড়াইলের অন্তত 70টি গ্রাম। ভাঙন মোকাবেলায় জরুরি জিও ব্যাগ ডাম্পিং করা হলেও ভাঙন থেমে নেই। এতে দিশেহারা নদী তীরের মানুষ। স্থায়ী সমাধান হিসেবে টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। নিজেদের ভিটেমাটি হারিয়ে পাগল প্রায় খুকি আঞ্জুমানারা। তাদের সামনে সন্তানদের নিয়ে এক অনিশ্চিত জীবন। একই অবস্থা নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি পাড়ের অন্তত 45টি গ্রামের লাখো মানুষের। চলতি বছরের শুরুতে শীত মৌসুম থেকে শুরু হয় মধুমতির ভাঙন। গত 1.5 মাসে এর তীব্রতা বাড়ে। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এতে দিশেহারা নদী তীরের মানুষ। আমাদের ঘর বাড়ি সবই তো জমিতে নদীতে চলে গেছে। গ্রামের মানুষ এখন দিশেহারা হয়ে গেছে, কোথায় থাকবে কেউ বুঝতেই পারতেছে না। 2বার বাড়ি ভাঙছে, 2বার সরাইছে। হাঁসের খামার ছিল, এই সবজি খাচ্ছিল, আমি প্রতিমধ্যে মানুষ এগুলো করে খেতাম, এটাও চলে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে লোহাগড়া উপজেলায় মধুমতির ভাঙনের কবলে রয়েছে 45টি গ্রাম, আর কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীর ভাঙনের কবলে রয়েছে অন্তত 25টি গ্রাম। জরুরি ভাঙন মোকাবিলায় জিও ব্যাগ ডাম্পিং করা হলেও ভাঙন থেমে নেই। এজন্য একটি টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। 2 পাশে ভাঙে আবার জিও ব্যাগ দিয়ে একবারে বিলীন হয়ে যায়। এক অংশ চলে গেছে, সেই ক্ষেত্রে আমাদের আসলে একটা স্থায়ী বাঁধ দরকার। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ 13 কিলোমিটার এলাকা চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণে ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রস্তাবনা প্রেরণ করেছে এবং সেই প্রস্তাবনার আলোকে আমাদের গড়াই নদীর 2 পাড়ে একটা ফিজিবিলিটি স্টাডি চলমান আছে। ফিজিবিলিটি স্টাডি শেষে আমরা স্থায়ী বাঁধের জন্য কার্যক্রম গ্রহণ করব। 166 কিলোমিটার দীর্ঘ মধুমতি নদীর প্রায় 80 কিলোমিটার ও 200 কিলোমিটার দীর্ঘ নবগঙ্গার প্রায় 42 কিলোমিটার অংশ নড়াইলের উপর দিয়ে বয়ে গেছে। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন ডিলাররা, এমন দাবি করেছেন ভোগান্তির শিকার চুয়াডাঙ্গার কৃষকরা। আবাদি জমির পরিমাণ যাই হোক না কেন, কোনো কৃষক 25 কেজির বেশি সার পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে দাম বেশি দিলেই মিলছে বস্তা বস্তা সার। রয়েছে বীজের দাম বেশি নেওয়ারও অভিযোগ। যদিও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আমন ধান, কপি, ধনেপাতা, কলাই, কলা পেঁপে, গ্রীষ্মকালীন সবজি, ফলসহ বিভিন্ন ধরনের ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার কৃষকরা। কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে চাহিদা মতো সার পাচ্ছেন না তারা। তবে নির্ধারিত মূল্যের চেয়ে বস্তায় 150 থেকে 300 টাকা বেশি গুনলেই চাওয়া মতো সার বিক্রি করছেন ডিলাররা। সারের অভাবে চাষ করতে পারছি না। আমরা 2200 টাকা করি
সুরাই মার্কেট থেকে ড্যাব কিনতে হচ্ছে। কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এমন যদি কেউ ব্যবসা করে দাম বেশি নেয়, সেক্ষেত্রে উনি যদি প্রপার ডকুমেন্টস আমাদেরকে দিতে পারে, আমরা আইনগত ব্যবস্থা নেব। চুয়াডাঙ্গা জেলায় বিসিআইসি 48টি ও বিএডিসির 108 জন ডিলার সার বিক্রি করেন। সময় সংবাদ। ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় ভল্ট অর্থ লুট হয়েছে। বুধবার রাতে উপজেলার গাড়াগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় জানালার গ্রিল কেটে এজেন্ট ব্যাংকিংয়ের অফিসে ঢোকে চোর চক্র। এ সময় ভল্ট ভেঙে 1,25,000-এর বেশি নগদ অর্থ ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। যশোরের সীমান্তে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বেনাপোল সীমান্তের ইছামতি নদীর পাশে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ বলছে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে এরই মধ্যে যশোর পিবিআই তদন্তের দায়িত্ব নিয়েছে। চোরাচালানকে কেন্দ্র করে তাকে হত্যার পর মরদেহ সীমান্তে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যশোরে আলাদা অভিযানে 36টি স্বর্ণের বার সহ 3 জনকে আটক করা হয়েছে। সকাল 6:30টায় যশোর মাগুরা মহাসড়কের কোদালিয়া বাজারে অবস্থান নেয় বিজেপির একটি দল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে সাজিদ নামে এক যুবককে আটক করা হয়। পরে তার মানিব্যাগ থেকে 2টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজেপির অপর একটি দল সকাল 9:30টায় যশোর নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আরেকটি বাসে তল্লাশি করে জাহিদ এবং বাপ্পি নামের 2 যুবককে আটক করে। পরে তাদের কোমর থেকে উদ্ধার করা হয় 34টি স্বর্ণের বার। উদ্ধার হওয়ায় স্বর্ণের ওজন 5 কেজি 334 গ্রাম, যার বাজার মূল্য 7,89,53,868 টাকা। এর সময় আরেকবার জনবল সংকটে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাশাপাশি জরাজীর্ণ অবকাঠামোতে চলছে চিকিৎসা। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে রোগীর উপচে পড়া চাপ, তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না চিকিৎসকের দেখা। বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 19 জন চিকিৎসক পদের মধ্যে 11 জন এখন পর্যন্ত যোগদানই করেননি। বাকি 8টি পদের মধ্যে 4টি পদ শূন্য। অন্যদিকে জরাজীর্ণ ভবনে দেখা দিয়েছে বড় বড় ফাটল। আমি আসছি যে রোগের জন্য চিকিৎসা করার জন্য, সেই রোগী এখানে ডাক্তার নাই। বিল্ডিং দেখা জায়গায় জায়গায় ধসে পড়ে গেছে। এই আতঙ্ক নিয়ে আমরা ভয়তে এখানে ঢুকি। এদিকে স্বল্প জনবল দিয়ে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। যে পরিমাণ রোগী, ডাক্তার অন্য সবার রাউন্ড দিতে দিতে আসতে অনেক টাইম লাগে। বারবার জানানোর পরও ঊর্ধ্বতন মহল থেকে কোনো সমাধান আসেনি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বিল্ডিং থেকে যে কোনো সময় কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়ে গিয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। 2011 সালে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতাল দুটিতে 2 বিভাগ মিলিয়ে 5 শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সম্ভাবনার দুয়ার খুলে থমকে আছে খুলনা অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সহজ ঋণ, প্রশিক্ষণ ও বাজার তৈরির দাবি, উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস বিসিকের। মাথায় ঋণের বোঝা, মাছ ধরাও বন্ধ। নিষেধাজ্ঞা শেষ হতে চললেও সহায়তার চাল পাননি সুন্দরবনের জেলেরা। তালিকা না পাওয়ার পাল্টাপাল্টি অজুহাত মৎস্য ও বন বিভাগের। এবং যশোরে সন্তানের জন্ম নিবন্ধন নিয়ে বিপাকে 18 বছরের কম বয়সী বাবা মা। বাল্য বিয়ের জন্যই জটিলতা বলছেন নিবন্ধনকারীরা। লিখিতভাবে জানানোর পরামর্শ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।